রিলেশনশিপস প্রথম থেকেই কমপ্লিকেটেড, কোনোদিনই যে সহজ ছিল ঠিক তা নয়। তবে হ্যাঁ, এখন কমপ্লিকেশনস আরও বেড়েছে। যদি শুধু রিলেশনশিপসের কমপ্লিকেশনের দিকে যাই, কী কী কারণ থাকতে পারে, সেটা হলো আমরা ডিফারেন্ট পার্সোনালিটিস আমাদের হয়, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সেস প্রত্যেকের আলাদা, তার সাথে সাথে আমাদের এক্সপেকটেশনসও প্রত্যেকটা মানুষের আলাদা। কিন্তু যদি আজকের যুগের কথা বলা হচ্ছে, টেকনোলজি একটা বড় রোল প্লে করছে, যেখানে আমরা অ্যাপের মাধ্যমে হোক বা আমাদের ডিফারেন্ট টেকনোলজিস লাইক এআই এই ধরনের ব্যবস্থার জন্য আমাদের পেশেন্স বা ধৈর্য অনেক কমে যাচ্ছে। মানুষ ইন জেনারেল একটা কোনো কিছু ইনকমপ্লিট পছন্দ করে না। হ্যাঁ, সব কিছুতেই যেন একটা পূর্ণতা আমরা খুঁজি, এভাবেই আমরা অভ্যস্ত, এভাবেই আমরা তৈরি হয়েছি। তাই সম্পর্ক যখন শেষের দিকে বা শেষ হয়ে গেল, বহুবার ক্লায়েন্টসরা এসে জিজ্ঞাসা করে, ম্যাম কেন হলো, আমাকে কেন উত্তরটা দিল না, বুঝতেই পারলাম না, কিছু না বলে চলে গেল, আমি কি দোষ করেছিলাম। এই উত্তর অফকোর্স আমাদের কাছে থাকে না, তো কিন্তু এই প্রশ্নটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি হন্ট করতে থাকে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আমরা এই পূর্ণতা খুঁজতে থাকি ইন অল রিলেশনশিপস, বিকজ আমরা ক্লোজার পাচ্ছি না। আর এই যে হঠাৎ করে কমিউনিকেশন ছাড়া বা কোনো আনসার্স ছাড়া যদি কখনো রিলেশনশিপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তাহলে পরে যে জানেন না আনসারটা, তার জন্য ইমোশনসগুলো এতটাই ডিফিকাল্ট, এতটাই কষ্টকর সেটাকে হ্যান্ডেল করা বা সেটাকে এক্সপিরিয়েন্স করা, যে সে নেক্সট রিলেশনশিপেও কিন্তু সেই একই রকম একটা ভয় বলুন, অ্যাবান্ডনমেন্ট ইস্যুস যেটাকে আমরা বলি, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, যে আমাকে হয়তো আগেই ছেড়ে চলে যাবে, সেইগুলো অ্যারাইজ করে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আবার মিসট্রাস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমরা অনেকেই থাকি যে এক্ষুনি কথা বলে আমাদেরকে সলভ করতে হবে, যে ওটা যেন রাত অবধি না যায়, পরের দিন অবধি না যায়। অনেকেই থাকে তখনই কথা বলতে পারে না, মাথার মধ্যে একটা ঘুরতে থাকে, মানে কাজে মন দেওয়া যায় না। এক্স্যাক্টলি। আবার অনেকে যদি তার পার্টনার এমন হয় যে সে তখন ওটা নিয়ে কথাই বলতে চাইছে না, যে আমাকে একা ছেড়ে দাও, আমি ঠিক পরে এসে রিজলভ করব। এই যে ডিফারেন্সেস, এইটাকে রেসপেক্ট করা খুব ইম্পর্ট্যান্ট, একে অপরকে স্পেস দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট দ্য সেম টাইম ইমোশনসগুলোকে ভ্যালিডেট করানো বা রেগুলেট করানো, রাদার যে আমার কিন্তু কষ্ট হচ্ছে, তুমি প্লিজ সময় নিও, এইটা নিয়ে যেন আমরা ডিসকাস করতে পারি। ঠিক আছে, এটা অ্যাভয়েড যদি কমপ্লিটলি তখন আমার পার্টনার করতে শুরু করে, তখন যেন আমার ইনসিকিউরিটিসগুলো আরও বেড়ে যাচ্ছে। প্রতারণা কম বেশি সকলের সাথেই হয়ে থাকে। এই প্রতারণার পর আবারও কি ট্রাস্ট রিবিল্ড করা সম্ভব? একজন বেটার পার্টনার কিভাবে খুঁজবেন এবং তার মধ্যে গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ কিভাবে বুঝবেন? এবং তার আগে আপনার জানা উচিত আপনি নিজে একজন গ্রিন ফ্ল্যাগ তো। এই সমস্ত কিছু নিয়েই আমরা আজ কথা বলবো রিলেশনশিপ ইস্যু নিয়ে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের কনসালটেন্ট সাইকোলজিস্ট মিস অনুরূপা গাঙ্গুলি। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি অনুরূপা গাঙ্গুলি, কনসালটেন্ট সাইকোলজিস্ট, গৌরী দেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালসে। ম্যাম, শুরুতেই জানতে চাইবো রিলেশনশিপ আজকাল এত বেশি কমপ্লিকেটেড কেন? রিলেশনশিপস প্রথম থেকেই কমপ্লিকেটেড, কোনোদিনই যে সহজ ছিল ঠিক তা নয়। তবে হ্যাঁ, এখন কমপ্লিকেশনস আরও বেড়েছে। যদি শুধু রিলেশনশিপসের কমপ্লিকেশনের দিকে যাই, কী কী কারণ থাকতে পারে, সেটা হলো আমরা ডিফারেন্ট পার্সোনালিটিস আমাদের হয়, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সেস প্রত্যেকের আলাদা, তার সাথে সাথে আমাদের এক্সপেকটেশনসও প্রত্যেকটা মানুষের আলাদা। কিন্তু যদি আজকের যুগের কথা বলা হচ্ছে, টেকনোলজি একটা বড় রোল প্লে করছে, যেখানে আমরা অ্যাপের মাধ্যমে হোক বা আমাদের ডিফারেন্ট টেকনোলজিস লাইক এআই এই ধরনের ব্যবস্থার জন্য আমাদের পেশেন্স বা ধৈর্য অনেক কমে যাচ্ছে, এবং যেন একটা বেটার অপশন, আরেকজন কাউকে বেটার পেয়ে যাওয়া যেতে পারে, বা একটা সোয়াইপেই আমরা আরেকজনের সাথে কথা বলে নিতে পারবো। তো যথারীতি যদি কখনো সম্পর্কে ফাটল ধরছে বা কোনো কমিউনিকেশন ইস্যুস হচ্ছে বা আমার ভালো লাগছে না কাউকে, সেক্ষেত্রে আগে আমরা যেটা করতাম যে সময় দিতাম, বসতাম, কথা বলতাম, ঝগড়াঝাটিও হতো, জিনিসটা রিজলভ হয়ে যেত। এখন যেন আমাদের মনে হয়, ধুর, একজন নেই তো কী হয়েছে, আমি আরও একজনের সাথে কথা বলে নিতে পারবো। এবং খুব রিসেন্ট নিউজে আমরা শুনতে পাচ্ছি যে এআই একটা বড় রোল প্লে করছে, যেখানে পার্সোনালি আমি কিছু ক্লায়েন্টস পাই যারা বলে যে ম্যাম এতটাই লোনলি লাগছে, মেন্টাল ম্যাচ হচ্ছে না, তো আমরা এআই এর সাথে কথা বললে কিন্তু অনেকটা বেটার ফিল করছি।
এবং রিসেন্ট যেটা হেডলাইন্স তৈরি করেছে সেটা হলো যে একজন সুইসাইড করেছেন এআই এর সাথে কথা বলতে বলতে। তার মানে একটা এক্সট্রিম কেস আমরা দেখতে পাচ্ছি যেখানে একাকিত্বটা এতটাই বেশি মানুষের বেড়ে গেছে এবং এআই এমনভাবেই তৈরি যে আমরা যেটা শুনতে চাই এআই সেটা আমাদেরকে শোনানো হয়, যে মানুষ তখন কোনটা রিয়েল কোনটা ভার্চুয়ালের মধ্যে যে পার্থক্য এটা যেন মানুষের কখনো কখনো হারিয়ে যাচ্ছে। সো কমপ্লিকেশনস ইয়েস অনেকটাই বেড়েছে অ্যান্ড ওভারঅল মানুষের ধৈর্যও কমেছে। তার সাথে সাথে এক্সপেকটেশনস যে পুরোটা আমি পাবো না একটা সম্পর্কের মধ্যে, সেই অ্যাকসেপ্টেন্স বা মেনে নেবার ক্ষমতাটা মানুষের ধীরে ধীরে কমছে। এগুলোর জন্যই হয়তো কমপ্লিকেশনস আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। ট্রাস্ট ইস্যু কি একবার যাকে বিশ্বাস করা হয়েছিল যে মানুষটিকে, সে বিশ্বাস ভেঙেছে বলেই ট্রাস্ট ইস্যু তৈরি হয়? শুধু একটা ঘটনায় ট্রাস্ট ইস্যু কিন্তু তৈরি হয় না। অফকোর্স আমি একজনের সাথে সম্পর্কে রইলাম, সে আমার ট্রাস্ট ভাঙলো, সেটাতে তো অবশ্যই একটা বড় আমার খারাপ লাগা থাকবে এবং ট্রাস্ট ইস্যুর একটা শুরু হওয়া বলতে পারি, বা আমাদের ট্রাস্ট ইস্যুটা যেন আবার ফিরে এলো এরকমও হতে পারে। তবে ট্রাস্ট না করা বা মিসট্রাস্ট থাকার বেশ কিছু রিজনস আছে, যেমন ছোটোবেলার অভিজ্ঞতা। ছোটোবেলা 0 to 8 months যখন একটি বাচ্চার ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট এই ডেভেলপমেন্ট বা এই কনফ্লিক্টটা আমরা রিজলভ করি বা তৈরি করি, তখন কনফ্লিক্টটা এটাই থাকে যে বিশ্বাস করব কি করব না। খুব ছোটো বাচ্চাদের সেগুলো কোনো বোধ থাকে না, কিন্তু আরেকটু বড় হলেই যেন মায়ের কোলটাই বেশি সিকিওর হয়ে দাঁড়ায়, অন্যদের কোলে যেতে না চাওয়া, মাকে বা প্রাইমারি যে কেয়ার গিভার থাকে তার কাছে থাকতে চাওয়া, সেইখানে আমাদের মোস্টলি যে সিকিওর বন্ডিংটা তখন তৈরি হচ্ছে। তার মানে আমার মিসট্রাস্ট তখনই তৈরি হবে যখন আমার প্যারেন্টিংয়ে একটা ইনকনসিস্টেন্সি আমরা দেখতে পাই। তো আমরা সবসময় বলে থাকি যে প্রথম 3 বছর বলুন, 3 বছর অবধি একটি বাচ্চার জন্য সমস্ত নিডস যেন আমরা ঠিকভাবে ডেভেলপ করানোর জন্য বা আমরা যেন স্যাটিসফাই করে উঠতে পারি। সেই ক্ষেত্রে এই একটা জায়গা গুরুত্বপূর্ণ মিসট্রাস্ট তৈরি হওয়ার। তার সাথে সাথে যদি আমরা এবারে আমাদের অ্যাডাল্ট রিলেশনশিপসে চলে আসি, কিছু কিছু বায়াস আছে, যেমন আমরা বলি নেগেটিভিটি বায়াস বা কনফার্মেশন বায়াস। এগুলো কি? একটা দীর্ঘ সম্পর্ক যে কোনো সময় হতে পারে, 6 মাস 1 বছর আরও বেশি, যখন শেষ হচ্ছে যেন নেগেটিভসগুলোই আমি অনেক বেশি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো খারাপ হয়েছিল, এবং পজিটিভসগুলো যেন দেখতে পাইই না। তাই নেক্সট যখন সম্পর্কে যাচ্ছি তখন যেন নেগেটিভগুলোই বেশি মাথায় মনে পড়ছে, যে এটা হতে পারে, এটা হয়েছে, এটা হতে পারে। অ্যাবসলিউটলি। অ্যান্ড কনফার্মেশন বায়াস, আমি আজকে একটা ইভেন্টে যাচ্ছি, সেখানে যদি আমি ধরে নিই যে একটা কিছু নেগেটিভ হতে পারে, এই একটা কনফার্মেশন, একটা যেন ধারণা নিয়ে যাচ্ছি বা একটা বিলিফ নিয়ে যাচ্ছি যে কিছু একটা না গন্ডগোল হবে, তাহলে না চাইতেও কিন্তু অনেক সময় একটা নেগেটিভ ইভেন্টই তৈরি হয়ে যাচ্ছে। কেউ ছোট একটা কিছু ক্রিটিক্যাল কমেন্ট দিল বা ক্রিটিসিজম দিল, সেটাই যেন অনেক বড় ব্যাপার তৈরি হয়ে যায়। তাহলে বিকজ আমি ধরে নিচ্ছি যে নেগেটিভ হচ্ছে। সো এই কনফার্মেশন বায়াসটা রিলেশনশিপেও হয়, যে ঠিক যেন মনে হচ্ছে এই রিলেশনশিপটা বা এই ছেলেটা বা মেয়েটার সাথে না ঠিক ওয়ার্কআউট নাও করতে পারে, এবং ছোট একটা ইভেন্ট থেকে যেন জিনিসটা একটা বড় আকার ধারণ করলো। এটা হচ্ছে সেকেন্ড। অ্যান্ড 3 নম্বর যেটা নিয়ে আমি বলতে চাইবো, এটাকে আমাদের ভাষায় সাইকোলজিতে আমরা বলি যে স্টল্ট লুপ অ্যান্ড দ্য নিড ফর ক্লোজার। যেটা আমরা যদি এমনিতে বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ ইন জেনারেল একটা কোনো কিছু ইনকমপ্লিট পছন্দ করে না। হ্যাঁ, সব কিছুতেই যেন একটা পূর্ণতা আমরা খুঁজি, এভাবেই আমরা অভ্যস্ত, এভাবেই আমরা তৈরি হয়েছি। তাই সম্পর্ক যখন শেষের দিকে বা শেষ হয়ে গেল, বহুবার ক্লায়েন্টসরা এসে জিজ্ঞাসা করে, ম্যাম কেন হলো, আমাকে কেন উত্তরটা দিল না, বুঝতেই পারলাম না, কিছু না বলে চলে গেল, আমি কি দোষ করেছিলাম? এই উত্তর অফকোর্স আমাদের কাছে থাকে না। তো কিন্তু এই প্রশ্নটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি হন্ট করতে থাকে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আমরা এই পূর্ণতা খুঁজতে থাকি ইন অল রিলেশনশিপস, বিকজ আমরা ক্লোজার পাচ্ছি না। আর এই যে হঠাৎ করে কমিউনিকেশন ছাড়া বা কোনো আনসার্স ছাড়া যদি কখনো রিলেশনশিপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তাহলে পরে যে জানেন না আনসারটা, তার জন্য ইমোশনসগুলো এতটাই ডিফিকাল্ট, এতটাই কষ্টকর সেটাকে হ্যান্ডেল করা বা সেটাকে এক্সপিরিয়েন্স করা, যে সে নেক্সট রিলেশনশিপেও কিন্তু সেই একই রকম একটা ভয় বলুন, অ্যাবান্ডনমেন্ট ইস্যুস যেটাকে আমরা বলি, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, যে আমাকে হয়তো আগেই ছেড়ে চলে যাবে, সেইগুলো অ্যারাইজ করে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আবার মিসট্রাস্ট তৈরি হয়ে যাচ্ছে। সো এইগুলো একটা কন্টিনিউয়াস লুপে কিন্তু কাজ করে।
ম্যাম আপনি যেটা বললেন যে উত্তর দিল না, অ্যাজ ইফ উত্তরটা দিলে হয়তো আমি পুরোপুরিভাবে মুভ অন করে যেতে পারতাম, এরকম কোনো ব্যাপার? পুরোপুরি মুভ অন করতে না পারলেও অ্যাটলিস্ট আমি জানতে পারলাম যে এই কারণে সে চলে গেল। না হলে পরে আমি যেন নিজের মাথায় অনেক রকম কোয়েশ্চেন্স এবং আনসার্স বানিয়ে ফেলছি যে আমার দোষ ছিল, তার দোষ ছিল, আমি হয়তো এনাফ নই, আমার মধ্যে যেন এই ত্রুটি আছে যে কারণে এটা হলো না। এবং দ্য কোয়েশ্চেন্স মানে এতটাই বেশি হন্ট করতে থাকে, তখন মানুষ এরকমও আমাদের কাছে ক্লায়েন্টস আসে, মানে নট ইয়াং অ্যাডাল্টস, আরও যাদের বয়স মিডল এজ গ্রুপে যাদের, যে ছোটোবেলায় একটা ব্রেকআপ হয়েছিল যখন সে হয়তো ক্লাস 10-এ পড়ে, এবং সেই ছেলেটির সাথে বা মেয়েটির সাথে আর তারপরে তার কোনোদিন কোনো কথাই হয়নি, কিন্তু এখন যখন সে একটি বিবাহে রয়েছে, এখন যখন তার পার্টনারের সাথে সমস্যা হচ্ছে, কোয়েশ্চেনটা আসছে ম্যাম ওই টাইমে না আমাকেও কিন্তু না বলে চলে গেছিলো। তাহলে ওই কোয়েশ্চেনটা আজও যেন হন্ট করছে। ইনসিকিউরিটিটা ওইখান থেকে স্টার্ট হলো, কোনোদিন রিজলভই হয়নি, রাইট? সো মুভ অন যে করেনি সেটা বলা ভুল, মুভ অনও করেছে, সংসার করছে, বাচ্চা, সবই ঠিক আছে, কিন্তু যখন ইমোশনাল নিডের কথা আমরা বলছি তখন যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে, একটা এমটি স্পেস থেকে যাচ্ছে, সেটার কোনো আনসার্স আমরা পাচ্ছি না। অ্যান্ড হিউম্যান বিংস ডু নট লাইক নো এন্ডিংস উইদাউট আনসার। এটা আমাদের একটা ইনহেরেন্ট একটা জায়গা। ম্যাম ট্রাস্ট যখন পুরোপুরি চলে যাচ্ছে, পরবর্তী রিলেশনশিপ যখনই আমি যাচ্ছি বা কেউ যাচ্ছে, তখন তো একটা ট্রাস্ট ইস্যু থেকেই যায়। তো পরবর্তী পার্সনটার কাছে ট্রাস্ট ইস্যু মানে রিবিল্ড কিভাবে করা যায়? ওকে, প্রথমেই বলবো যে ট্রাস্ট, আমার যে মিসট্রাস্ট আছে সেটা যেন আমি আইডেন্টিফাই করতে পারি যে আমার এই সমস্যাটা হচ্ছে। সেকেন্ডলি, নিজের ইনসিকিউরিটিসের উপরে কাজ করা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মানুষের আমাদের ইনসিকিউরিটিস আছে, সেটা কারোর শরীর বা চেহারা নিয়ে হতে পারে, কারোর অ্যাকাডেমিক্স নিয়ে হতে পারে, কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে হতে পারে, কারোর ফাইন্যান্সেস নিয়ে হতে পারে, দ্য লিস্ট ইজ এন্ডলেস। বাট এইগুলো ডিটারমিন করার পরে যেন এটা আমার উইকনেস হিসেবে কাজ না করে যে আমার এটা নেই, হেন্স আই ফিল ইনসিকিউর, বিকজ সেটা সব থেকে বেশি রিফ্লেক্টেড হয় পার্সোনাল রিলেশনশিপসে, রোম্যান্টিক রিলেশনশিপসে। সো ওয়ান্স সেইটা আমি সিকিউর বা আমি রিজলভ করতে পারি যে ঠিক আছে এগুলো আমার নেই, বাট এগুলো আছে, অ্যান্ড দিস ইজ হোয়াট আই অফার, এর থেকে বেশি হয়তো আমার পক্ষে দেওয়া পসিবল নয়, আমি অনেক বেটার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছি। অ্যান্ড অ্যালং উইথ দ্য পার্টনার, যে নতুন যে মানুষটি আছে, তার সেইখানে 2-3টে জিনিস আমার মনে হয় যদি আমরা কাজ করতে পারি, ওভারঅল আমাদের ট্রাস্টটা কিন্তু অনেক ফিরে আসতে পারে, অনেকটাই ফিরে আসতে পারে। একটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন। আমার যে কষ্ট হচ্ছে, আমার যে ভালো লাগছে, আমার যে একটু হিংসা হচ্ছে, এটা আমাদের বলা উচিত, এক্সপ্রেস করা উচিত যে আমার কিন্তু এই ইমোশনসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অ্যান্ড দিস ইজ হাউ আই ফিল। আমি ব্লেম করব না আমার পার্টনারকে, কিন্তু আমি বলতেই পারি যে তোমাকে যে আজকে এত সুন্দর লাগছে আর তোমার কম্প্যারিজনে যে আমাকে আজকে ভালো লাগছে না, এই যে কম্প্যারিজনটা আমি করছি, এইটা আমার মধ্যে একটা ডিসকমফর্ট তৈরি করছে, তাতে কিন্তু কারোরই খারাপ লাগে না, রাইট? সেকেন্ড, আই উড সে ভ্যালিডেশন। এই যে আমি যদি আপনাকে আজকে এই কথাটা বললাম যে মৌপ্রিয়া আমার আপনাকে খুবই ভালো লাগছে, ইউ ক্যান অলওয়েজ সে থ্যাংক ইউ, বাট ইউ অলসো লুক বিউটিফুল। আপনাকে আপনার মতো সুন্দর লাগছে, এই যে একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানে আমারও সিকিউর লাগতে পারে যে বাহ, এত সুন্দর কেউ একজন, যদি আমার ইনসিকিউরিটি সৌন্দর্য নিয়ে থাকে, সে কিন্তু আমাকে তাও সুন্দর বলছে, শুধু বলার জন্য নয়, অ্যাকচুয়ালি সে মিন করছে। তার মানে এখানে এমপ্যাথি রয়েছে, প্লাস এখানে ভ্যালিডেশন রয়েছে। আমি মানলাম যে তোমার এরকম মনে হচ্ছে, কিন্তু তাও আমি বলতে পারি যে তুমিও সুন্দর। তাহলে ভ্যালিডেশন, এমপ্যাথি, ইমোশনাল রেগুলেশন, অ্যান্ড তার সাথে সাথে কমিউনিকেশন স্টাইল। অনেকেই আমরা থাকি যাদের, আমরা অনেকেই থাকি যে এক্ষুনি কথা বলে আমাদেরকে সলভ করতে হবে, যে ওটা যেন রাত অবধি না যায়, পরের দিন অবধি না যায়। অনেকেই থাকে তখনই কথা বলতে পারে না, মাথার মধ্যে একটা ঘুরতে থাকে, মানে কাজে মন দেওয়া যায় না। এক্স্যাক্টলি। আবার অনেকে যদি তার পার্টনার এমন হয় যে সে তখন ওই কথা, ওটা নিয়ে কথাই বলতে চাইছে না, যে আমাকে একা ছেড়ে দাও, আমি ঠিক পরে এসে রিজলভ করব। এই যে ডিফারেন্সেস, এইটাকে রেসপেক্ট করা খুব ইম্পর্ট্যান্ট, একে অপরকে স্পেস দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট দ্য সেম টাইম ইমোশনসগুলোকে ভ্যালিডেট করানো বা রেগুলেট করানো, রাদার যে আমার কিন্তু কষ্ট হচ্ছে, তুমি প্লিজ সময় নিও, এইটা নিয়ে যেন আমরা ডিসকাস করতে পারি, ঠিক আছে? এটা অ্যাভয়েড যদি কমপ্লিটলি তখন আমার পার্টনার করতে শুরু করে, তখন যেন আমার ইনসিকিউরিটিসগুলো আরও বেড়ে যাচ্ছে।
সো এইভাবে, অ্যান্ড ইটস এ লং প্রসেস, দুজনকেই যদি এক জায়গায় আনা যেতে পারে, যে আমাদের ডিফারেন্সেস থাকা সত্ত্বেও আমরা অ্যাগ্রি করছি যে এই প্রবলেমসগুলো আমরা একে অপরের জন্য সলভ করব, ট্রাস্ট কিন্তু খুব সুন্দরভাবে বিল্ড করা যায়। সমস্যাটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম নয় যে এখনই বলতে হবে, বাট কথা বলতে হবে, বিকজ কথা না বললে আমরা সবাই নিজের মতো করে উত্তর বানিয়ে ফেলি। ইগনোর করা যাবে না, প্রেফারেবলি বেশিক্ষণ না করাটাই ভালো। কিন্তু দেখা যায় বিপরীতে যে ব্যক্তিটি রয়েছে সে সবসময় এড়িয়েই যায়। যদি সে সবসময়তে এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে একটা রেড ফ্ল্যাগ বলবো, যে সে কনফ্রন্টেশন করতে চাইছে না, সে সলভ করতে চাইছে না। এটা হতে পারে তার ক্ষমতা নেই বা সে চায় না। যদি ক্ষমতা না থাকে, ক্ষমতাটা সে তৈরি করতে চায় কি না সেটা একটা জায়গা। সে যদি বলে যে না আমি এরকমই থাকবো, তাহলে তো সমস্যা হবেই, আরও বাড়বে। আমরা রিলেশনশিপের ক্ষেত্রে বেটার পার্টনার কিভাবে খুঁজবো বা নিজেকে কিভাবে বেটার করব, মানে একটা মানুষকে চিনতে তো 10 বছরও লেগে যেতে পারে। তো প্রথমেই যদি আমরা কিছু গ্রিন সিগন্যাল বা রেড ফ্ল্যাগস, গ্রিন ফ্ল্যাগস বুঝতে পেরে যাই, তাহলে আমাদের জন্য অনেকটা বেটার হয়। ইয়েস, গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ এর আগে ইটস ইম্পর্টেন্ট টু নো আমি নিজে গ্রিন ফ্ল্যাগ না রেড ফ্ল্যাগ, রাইট? অবশ্যই। সো আমার মনে হয় রিলেশনশিপসে যাওয়ার আগে বা গেলেও we can always work on ourselves, which is আমি নিজে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো ভুল করছি, কোন জিনিসগুলো ঠিক করছি, সেটা জেনে নেওয়া খুব দরকার। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যে আমি কি খুঁজছি রিলেশনশিপে, কারণ আমি যেটা চাইছি সেটা নট নেসেসারিলি আমার পার্টনারও চাইছে, কিন্তু অন্যান্য কোনো রিজনসের জন্য হয়তো আমরা একসাথে আছি। বাট সেগুলোও যে ইম্পর্ট্যান্ট নয় তা নয়, বাট মেন কোর যে চাহিদাটা সেটা যখন আমাদের মেটে না, তখন কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সো ইফ ইট কামস টু রেড ফ্ল্যাগস, কী জিনিস নিয়ে আমরা ব্যবহারে বুঝতে পারি যে একটা মানুষের মধ্যে রেড ফ্ল্যাগস রয়েছে? মিথ্যে কথা বলা, একটু লুকোনোর স্বভাব, অন্য মানুষকে ব্লেম করা ফর এনি প্রবলেমস, নিজের রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি নিতে না চাওয়া, প্রবলেমসের সলিউশনের দিকে না গিয়ে সে যদি সেখান থেকে সরে যায় বা অ্যাড্রেসই করে না, ঠিক আছে, এই কয়েকটা জেনারেল বিহেভিয়ার। তার সাথে সাথে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে স্পেশালি এটা ইয়াং রিলেশনশিপসে হয়, ছোটদের মধ্যে বেশি হয়, যে একে অপরকে পাসওয়ার্ডস শেয়ার করছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের। তাতে কি সব সময় একে অপরের মেসেজেস চেক করছে, কার সাথে কথা বলছে, কি করছে। আগেন এটা মিসট্রাস্ট থেকেই আসছে। দিস ইজ অ্যানাদার ম্যাসিভ রেড ফ্ল্যাগ, বিকজ এখানে পজেশন হয়, কন্ট্রোল হয়, ইনসিকিউরিটিস বাড়ে, জেলাসি বাড়ে, এবং একটা পয়েন্টের পরে মানুষের ক্লস্ট্রোফোবিক লাগে যে আমি কিছুই নিজের মতো করতে পারছি না, যেন নিজস্বতাটা চলেই গেছে, আইডেন্টিটিটা যেন পুরোপুরি আমার রিলেশনশিপ কেন্দ্রিক। এবং তার সাথে সাথে আরেকটা যেটা বড় মেজর রেড ফ্ল্যাগ হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সাবস্টেন্স অ্যাবিউজ। কোনো একটা প্রবলেম হলেই যেন আমি যদি সাবস্টেন্সের দিকে চলে যাচ্ছি টু সলভ দ্য প্রবলেম, ইট বিকামস এ রেড ফ্ল্যাগ। কারণ হোয়াট ইজ দ্য ডিফেন্স? এসকেপ। আমি আর কনফ্রন্টই করতে চাইছি না, আমার জিনিসটা আমার জন্য এতটাই ডিসকমফর্ট তৈরি হচ্ছে যে আমি জাস্ট এসকেপ করতে চাইছি। সো আমাদের কাছে যখন সাবস্টেন্স অ্যাবিউজের ক্লায়েন্টস আসে, রাদার ক্লায়েন্টসদের যখন পার্টনার্সরা আসে, এটা বলে যে ম্যাম প্রত্যেক দিন তারা একটা কিছু সাবস্টেন্স অ্যাবিউজ করে বাড়ি ফিরছে, তারপরে একটা অন্য রকমের আকার তৈরি হচ্ছে, বাড়িতে সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে, আমরা আর পেরে উঠছি না। পরের দিন সকাল হলেই সে কিন্তু ভালো, কিন্তু রাতটা যেন ভয়ে ভয়ে থাকে এবারে এসে কি হবে এবং সে পরিবর্তন করতে চায় না। মেন ইস্যুটা এখানে। অ্যাবিউজ যদি করেও থাকে, যার যদি একটা ইনসাইট তৈরি করানো যেতে পারে, বা তার যদি ইচ্ছে থাকে যে না আমি এটা না করে এবারে প্রপারলি সলভ করব আমার ফ্যামিলির জন্য, আমার পার্টনারের জন্য, সেক্ষেত্রে এই রেড ফ্ল্যাগটা কিন্তু খুব সুন্দরভাবে ডিল করা যায়। কিন্তু যখন মানুষটা যখন চাইছেই না চেঞ্জ করতে, দ্যাট ইজ ওয়্যার ইট বিকামস এ ম্যাসিভ রেড ফ্ল্যাগ। হ্যাঁ, তো আমি যদি নিজে এরকম বিহেভিয়ার করছি, ইট ইজ ইম্পর্টেন্ট আমার নিজেরই আগে চেঞ্জ করা উচিত, অ্যান্ড ইভেনচুয়ালি এমন একজনকে খোঁজা যার মধ্যে এই জিনিসগুলো হয়তো কম আছে বা নেই। পার্টনারের হোক বা নিজের, এই যে রিয়েলাইজেশন হিট, এটা করলেই তো মোটামুটি অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। তো এই রিয়েলাইজেশন হিটটি তো করে না। এটাকে আমরা ইনসাইট বলি, আর অনেক রকমের ইনসাইটস আছে, গ্রেড 1 টু গ্রেড 5। ইয়েস, অনেকেরই অ্যাবসেন্স অফ ইনসাইট থাকলে তো অফকোর্স সেখানে কাজ করা খুব ডিফিকাল্ট হয়। অনেকের কিন্তু ইনসাইট থাকে যে আমি জানি আমি অন্যায় করছি বা ভুল করছি, আমার এটা পরিবর্তন করা উচিত, কিন্তু তারা পরিবর্তন তখন করতে চায় না। এটাও কিন্তু একটা বড় সমস্যা। ইনফ্যাক্ট থেরাপিতে অনেকে আসে এটা বলে আমি কিন্তু এরকমই,
এবং আমি চেঞ্জ হতে চাই না। চেঞ্জ হতে চাই না, না বললেও চেঞ্জের কথা বললে সেটা এড়িয়ে যাওয়া হয় না। আমি তো আপনাকে আগেই বললাম যে আমি এটা এরকমই আমি থাকবো। তো তার মানে সে জানে তার সমস্যাটা রয়েছে, কিন্তু তার জন্য সেটা এতটাও প্রবলেমেটিক নয় যে সে সেটা চেঞ্জ করতে চায়। তার পার্টনারের জন্য হয়তো প্রবলেমেটিক, সে হয়তো বলবে যে আমি আমার স্পেসের জন্য আমি আমার ফোনের পাসওয়ার্ড এবং মেসেজেসের ইত্যাদি আমি কাউকে দেখাতে চাই না, কিন্তু তার পার্টনার বলছে যদি এমনি পাসওয়ার্ডটা আমি জানি, যদি আমি একটু ফোন করতে চাইলাম আমার কাছে হয়তো ফোনটা নেই, সেটুকুও তো আমি করতে পারছি না, তাহলে আমাকে একটা ফোন কিনে দেওয়া হোক। না, ফোনও কিনে দেওয়া হবে না, আমার কাছ থেকেই নিয়েই সব কিছু করতে হবে, অথচ আমি শেয়ারও করবো না, অ্যাক্সেস দেবো না। এবং সেটা সে খুব ভালোভাবে এস্টাবলিশ করে দিয়েছে সে করবে না, তার মানে ইনসাইট আছে কিন্তু চেঞ্জ হতে চাইছে না। তো এরকমও ক্লায়েন্টস আসে। আর ইনসাইট শর্ট করে অতটা সহজেও কিন্তু সবসময় ডেভেলপ করানো যায় না, অনেকেরই এটা বোধের বাইরে থাকে যে তার কোনো সমস্যা আছে এবং ওটাই তার জন্য নর্মাল। আপনাদের কাছে তো অনেক পেশেন্টই আসে, তো কিছু সাকসেস স্টোরি থাকলে একটু শেয়ার করুন। অফকোর্স আমি একটাই আজকে সাকসেস স্টোরি শেয়ার করব, উইচ ইজ ফর মি ইজ অ্যান অ্যাচিভমেন্ট অ্যাজ আ থেরাপিস্ট। আমার কাছে ফিমেল 43-year-old এসেছিলেন বেশ কয়েক বছর আগে। তার ব্যাকগ্রাউন্ডটা খুব ছোট করে যদি বলতে চাই, ওনার একদম ছোট বয়সে বিয়ে হয়েছিল, কলেজে পড়তে পড়তে। উনি 10 বছর বিয়েতে ছিলেন। হাজব্যান্ড হ্যাড আ হিস্ট্রি অফ সাবস্টেন্স অ্যাবিউজ এবং খুব কষ্টে অ্যাবিউজিভ ম্যারেজেই উনি ছিলেন। আর তারও আগে যদি আমি চাইল্ড হিস্ট্রিতে যাই, ওনার পার্টিকুলারলি ওনার বাবার সাথে সম্পর্ক কিন্তু একদমই ভালো ছিলেন না। ইনফ্যাক্ট রিলেশনশিপ ডাইনামিক যদি আমরা দেখি, বাবার সাথে একটা লাভ হেট রিলেশনশিপ ছিল, টু দ্য পয়েন্ট দায়িত্ব যদি কিছু করতে হয় বাবা মার জন্য সেখানে উনি কোনো খামতি রাখতেন না, কিন্তু উনি ভালোবাসতেন না, এক প্রকার ঘৃণা করতেন, কারণ বাবা বড় হওয়ার সময় কিছু এক্সপিরিয়েন্সেস উনি দেখেছিলেন যেটার জন্য ওনার বাবার সাথে কিন্তু সম্পর্ক একদমই ভালো ছিল না। তো দীর্ঘ 10 বছর বিবাহে থাকার পরে উনি একদিন ডিসিশন নেন যে না, এত কিছু চেষ্টা করার পরেও যখন আমার হাজব্যান্ড কোনোভাবেই আমার সাথে কোঅপারেট করছেন না, আমি বেরিয়ে যাব, এবং উনি ফ্যামিলির এগেনস্টে গিয়েই ডিভোর্স করেন। আমার কাছে উনি যখন আসেন তখন ওনার বয়স 43, যেটা আমি বললাম। অ্যান্ড তখন অ্যাকিউট প্রবলেমটা ছিল উনি একাধিকবার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিলেন, এবং সমস্যা হচ্ছিল যাদের সাথে জড়াচ্ছিলেন তারা প্রত্যেকেই ওনার সোশ্যাল সার্কেলে, ওনার ব্যবসায়, ওনার ওঠা বসাতেই তাদের মধ্যে রয়েছে, এবং উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেন এরকম ওনার সাথে বারে বারে হচ্ছে। উনি একবার নিজেও বেরিয়েছেন, খুব কষ্ট হয়েছে, আবার সেকেন্ড টাইম আমার কাছে যখন এসছেন আবার জড়িয়ে পড়েছেন। একটা অপরাধবোধও কাজ করছে যে আমি তো এটা ভুল করছি, এটা তো ঠিক হচ্ছে না, কারণ এটা আমি নই, তাহলে আমি কেন এরকম করছি। সো আফটার 1.5 years অফ থেরাপি আমরা ওনার কনফ্লিক্টসগুলোকে রিজলভ করতে পেরেছিলাম, এবং উনি বেশ হোপলেস হয়ে গেছিলেন যে আমার বোধহয় আর সম্পর্ক ব্যাপারটা আমার জন্য হয়তো নয়, এতগুলো ধাক্কা খেলাম, আমি আর কিছু পারবো না। বাট আমি সেই সময় একবার ওনাকে সাজেস্ট করেছিলাম যেভাবে না ভাবাও যেতে পারে, হয়তো ফিউচারে ভালো কিছু থাকতেই পারে। সেটা শুনে উনি হেসেছিলেন, এবং বেশ হাসিটা মানে বলতে পারেন ওই ধুর ম্যাডাম আপনি যে কী যে বলেন, এইরকম একটা হাসি ছিল। আরও 6 মাস পরে উনি এসে আমাকে বিয়ের কার্ডটা দিলেন এবং বললেন যে একজন ভদ্রলোকের সাথে আলাপ হয়েছে, কোনো দিন তার আবার বিয়েও হয়নি, এবং সে তাকে পছন্দ করেছে। প্রথমে ওনার মনে হয়েছিল যে আমাকে কেন পছন্দ হলো, কি আমার মধ্যে কী এমন আছে। বাট ওভার দ্য টাইম উনি নিজেই যে থেরাপিতে যা শিখেছেন সেগুলো নিজেই প্র্যাকটিস করে রিয়েলাইজ করেছেন যে না, আই হ্যাভ সামথিং, আমার ইনসিকিউরিটিসগুলো আমার আইডেন্টিটি নয়, আমার পাস্ট এক্সপিরিয়েন্সেসের থেকে আমি আগে এগিয়ে এসেছি। অ্যান্ড এখন টাচউড আমি বলবো যে উনি আমার কাছে আর ফেরেননি, অ্যান্ড শি ইজ ভেরি হ্যাপি। অফকোর্স কিছু অ্যাডজাস্টমেন্ট ইস্যুস হয়েছে আফটার ম্যারেজ, সেটা নিয়ে তখন টুকটাক আমাদের অল্প স্বল্প সেশনস হয়েও ছিল, বাট ওভারঅল উনি অনেক বেটার অ্যাডজাস্টেড, নতুন করে একটা পার্টনার পেয়েছেন, খুবই হ্যাপি হয়েছেন এই বিষয়টা নিয়ে। অ্যান্ড ফর মি ইট হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট অ্যাচিভমেন্ট। ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।